আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ক্লাসটা হচ্ছে সাধারণত অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের জন্য। অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আছে, সেখান থেকে আমি আজকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ের নামটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন। এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের প্রতিটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য নয়, অন্যান্য ডিপার্টমেন্টেও আছে। এটা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ে আছে, ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ে আছে, সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বইয়ের মধ্যে আছে। এটা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে আছে, যেখানে চ্যাপ্টার 3-তে প্রসেসিং অ্যাকাউন্টিং ডেটার মধ্যে কিছু অঙ্ক আছে এখানে। এটা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের মধ্যে আছে। এটা পাস কোর্সে বা ডিগ্রি ফার্স্ট ইয়ারেও আছে। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় আছে এবং সব পরীক্ষা এখান থেকে অঙ্ক আসে। তো আসো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। আশা করি আলোচনা ভালো করে শ্রবণ করলে এই চ্যাপ্টারের খুঁটিনাটি জটিল সমস্যাগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। তো আমরা সাধারণত যারা অ্যাকাউন্টিং করি, আমরা সাধারণত দুইটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাকাউন্টিং করি, তোমরা জেনে থাকবে। একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তো আমাদের এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। মার্চেন্ডাইজিং অপারেশনের সাধারণত সংজ্ঞাটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় করবে, মজুত করবে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করবে, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে বলা হয়ে থাকে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান বা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এখানে সাধারণত আমাদের অঙ্কের ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে অঙ্কটা করানো হয়ে থাকে। একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, আর একটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। পিরিয়ডিক সিস্টেম এবং পারপেচুয়াল সিস্টেমটা কি? পিরিয়ডিক সিস্টেমটা হচ্ছে পণ্যদ্রব্যের মজুত পণ্যদ্রব্য বিক্রয় হয়ে যাওয়ার পর যে পণ্যটা গোডাউনে গুদাম ঘরে থেকে যায়, সেটা সাধারণত একটি হিসাবকাল শেষে যদি হিসাবভুক্ত করা হয়, নির্ণয় করা হয়, তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর যদি প্রতিবার ক্রয় বিক্রয়ের সাথে সাথে যদি মজুত পণ্য নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সাধারণত পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বছরের শেষে একবার করা হয়, জন্য সময় শেষ হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হয় এবং সাধারণত ছোটো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে এটা এইভাবে হিসাবভুক্ত করা হয়ে থাকে। ব্যয়ের পরিমাণটা একটু কম লাগে। কিন্তু পারপেচুয়াল সিস্টেম রেগুলার করতে হয়, প্রতিবার ক্রয় বিক্রয়ের সাথে সাথে মজুত পণ্য নির্ধারণ করতে হয়। এখানে দক্ষ মানুষের প্রয়োজন হয়। এখানে বিশেষ পণ্যের ক্ষেত্রে এগুলো করা হয়, বড় প্রতিষ্ঠানের জন্য দরকার হয়, ব্যয়বহুল এবং এটা জটিল। কিন্তু এক্ষেত্রে তোমার ব্যাখ্যা দেওয়াটা এবং যে কোনো ভুল ত্রুটি সহজে বের করা যায় পারপেচুয়াল সিস্টেমে। তো যাই হোক, আমি অঙ্কের মধ্যে আসি। তো এখানে আমাদের যে জটিল যে সমস্যাগুলো আছে, আমরা সেগুলো প্রত্যেকটা রুলসের মধ্যে ফেলে দিব। রুলসের মধ্যে আলোচনা করলে আশা করি সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আসো আমরা এই রুলসগুলো নিয়ে আলোচনা করি। রুলসগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সাধারণত ক্রয় এবং বিক্রয়ের সাথে রিলেটেড। ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত এন্ট্রিগুলো এখানে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে হবে। এবং এখানে অঙ্কগুলো করার আগে প্রথমে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি একটা প্রতিষ্ঠান, তুমি পণ্য ক্রয় করবে যখন তুমি তখন নিজে ক্রেতা, আবার পণ্য আবার কারো কাছে বিক্রি করবে তখন আবার তুমি নিজে বিক্রেতা। মানে তুমি কিন্তু পণ্য ক্রয় করবে, পণ্য বিক্রয় করবে, মনে করো বাকিতে ক্রয় করেছো, একটা নির্দিষ্ট ডেট দিয়েছো যে অমুক তারিখে আমি টাকা দিব, বা ওনারা একটা ডেট দিয়েছে এত তারিখের মধ্যে টাকা দিতে হবে, পরিশোধ করতে হবে। তুমি ক্রয় করেছো, ওই তারিখের মধ্যে টাকা দিলাম, টাকা পরিশোধ করলো, আবার তুমি বাকিতে বিক্রয় করেছো এবং ওইখানেও একটা ডেট দেওয়া হয়েছে, এত তারিখের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে। এবং তাদের কাছ থেকে আবার ওই ডেটের মধ্যে বা ডেটেই ওদের কাছ থেকে টাকা আদায় করেছো। মানে তুমি এখানে কিন্তু দুই পক্ষ হয়ে কাজ করবে। যখন তুমি ক্রয় করবে তখন নিজেকে ক্রেতা ভাববে এবং টাকা পরিশোধ করবে, আর যখন বিক্রি করবে তখন নিজে বিক্রেতা এবং টাকা একসময় তুমি আদায় করবে, পাবে। তো আমি এই ক্রয় এবং বিক্রয়গুলোকে আলাদা করে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে ক্রয় সংক্রান্ত আলোচনাগুলো এখানে আমি লিখে দিয়েছি, দেখো।
ক্রয় সংক্রান্ত যে ব্যাপারগুলো, প্রথমে আমাদের পিরিয়ডিক সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। পিরিয়ডিক সিস্টেমে অঙ্কটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আগে স্বাভাবিক নিয়মটা শিখো, তারপর তোমার পারপেচুয়ালে আসবে। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে পারপেচুয়ালটা আসে, কিন্তু পিরিয়ডিক সিস্টেমটা যদি না পারো তাহলে পারপেচুয়াল সিস্টেমটা পারবে না। তো আসো আমরা লেনদেনগুলোর সাথে সাথে আমরা জাবেদাগুলো শিখি, আর এখানে জাবেদাই আসে। তো জাবেদাগুলো আগে পিরিয়ডিকের সিস্টেম, পারপেচুয়াল নয়, তাহলে এলোমেলো হয়ে যাবে কিন্তু। আসো, তো প্রথমে ট্রানজ্যাকশনস মানে লেনদেনগুলো। তো এখানে লেনদেনগুলো কী কী হতে পারে ক্রয় সংক্রান্ত? 5টা লেনদেন আছে, 5টা লেনদেন ক্রয় সংক্রান্ত হতে পারে, সেগুলো দেখো। প্রথম হচ্ছে পারচেজ অন ক্রেডিট অর ক্যাশ, ক্রয় করেছো বাকিতে বা নগদে। তো এটা চেকেও হতে পারে, এটা বিলেও হতে পারে। আমি দুইটা এখানে তথ্য দিয়েছি, বিল হলে বিল উল্লেখ করবা, চেক হলে ব্যাংক উল্লেখ করবা। তো মনে করো পারচেজ হয়েছে বাকিতে, তাহলে জাবেদাটা হচ্ছে কি, আমার নর্মালি জাবেদা করবে। পিরিয়ডিক সিস্টেমটা হচ্ছে নর্মাল সিস্টেম, পারচেজ ডেবিট, ক্যাশে হলে ক্যাশ ক্রেডিট, বাকিতে হলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। অবশ্যই যার কাছ থেকে ক্রয় করা হয়েছে ওই ব্যক্তির নামটা লিখে রাখতে হবে এখানে। এখানে মনে করো এক্স, কারণ তুমি 2-3বার ক্রয় করবে, একবার ক্রয় করবা এক্সের কাছ থেকে, আরেকবার ক্রয় করবা ওয়াইয়ের কাছ থেকে, আরেকবার ক্রয় করবা জেডের কাছ থেকে। সো যখন তুমি তার টাকাটা পরিশোধ করবা, কাকে টাকা পরিশোধ করছো, এক্সকে না ওয়াইকে, এটা নির্দেশ করতে হবে। এই জন্য নামটা অবশ্যই উল্লেখ করবে। তাহলে যাবতীয় হচ্ছে পারচেজ ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ফ্রেট ইন, ক্যারিজ ইন বা ট্রান্সপোর্টেশন ইন, এগুলো বাংলা হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয়কৃত মাল গাড়ি ভাড়া দিয়ে তোমার গোডাউনে গুদাম ভরে নিয়ে আসছো, এবং যে ভাড়াটা দিয়েছো সেটা হচ্ছে ক্রয় পরিবহন। তো আমরা আগে বাংলা অর্থটা ভালো করে শিখে বাংলা দিয়ে অর্থটা মাথায় রেখে আমি অঙ্কটা করতে সুবিধা হবে। ক্রয় পরিবহন, তো ক্রয় পরিবহনে যাবে দেখি ফ্রেট ইন ডেবিট মানে ক্রয় পরিবহন ডেবিট, ক্যাশ ক্রেডিট অর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখানে যদি বাকিতে হয়ে থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল হবে, নগদে হলে ক্যাশ হবে। ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা রিফান্ড নামে থাকতে পারে, বা মেড অ্যান্ড অ্যালাউন্স নামে থাকতে পারে, অর্থাৎ ফেরত, ক্রয় ফেরত যেটাকে আমরা বলি। মাঝে মাঝে শুধু রিফান্ড বলা থাকবে বা মেড অ্যালাউন্স বলা থাকবে। তো তুমি শুধু ফেরত বলা আছে, তুমি বুঝবে কীভাবে এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? তো এখানে ফেরত বলে কোম্পানির নাম বলবে, যে অমুক কোম্পানি কর্তৃক ফেরত বা অমুক কোম্পানিকে ফেরত। তো তুমি কোম্পানির দিকে চলে যাবা, সেই কোম্পানি থেকে যদি তুমি ক্রয় করো তাহলে ক্রয় ফেরত, আর কোম্পানির নিকট যদি তুমি বিক্রয় করো তাহলে বিক্রয় ফেরত। তো এই জন্য শুধু ফেরত থাকলেও তোমার কোম্পানি ধরে তুমি আগের এন্ট্রিতে গেলে তুমি বুঝতে পারবে এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হলে আমরা জাবেদা কী দেবো? এই ক্রয় জাবেদাটাকে উল্টো করে দেব, ক্রয় জাবেদা উল্টো করে দেব। যেমন এখানে ছিল পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট বা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানে আমরা দেবো ক্যাশ ডেবিট বা অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পারচেজ ক্রেডিট। হ্যাঁ, এখানে পারচেজ ক্রেডিট, অনেকে পারচেজ রিটার্নটা উল্লেখ করতে চাও, হ্যাঁ উল্লেখ করতে পারো, কোনো আপত্তি নেই, সমস্যা নেই, শুধু পারচেজ দিলেও হবে। আচ্ছা, এবার আসো টাকা পরিশোধ। ক্রয় করেছো বাকিতে, মনে করো তুমি এখন টাকা পরিশোধের সময়, এবং সময় দিয়েছে এখানে 2টা সময় থাকে। একটা সময় বলে যে 30 দিনে টাকা দিতে হবে, এখানের মধ্যে আবার একটা স্পেসিফিক সময় বলে দেয় যে 10 দিনে টাকা দিতে পারলে তাহলে কিছু টাকা কম দিলেও চলবে, ডিসকাউন্ট যেটাকে আমরা বলি। তো যদি ডিসকাউন্টের মধ্যে টাকা দিয়ে আমরা পরিশোধ করতে পারি তাহলে অবশ্যই কিছু টাকা আমরা ছাড় পাবো। আর যদি সে ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে যদি চলে যায়, যে আমাকে 10 দিন সময় দিয়েছে, আমি 10 দিন টাকা দিতে পারিনি, আমি 12 দিন পর টাকা দিয়েছি, তাহলে সেই ডিসকাউন্টটা ছাড় টাইম পাবো না। সেই হিসাব করে এখানে 2টা ইন্টু লেখা হয়েছে। পেইড উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি টাকাটা পেইড করো তাহলে যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর ডিসকাউন্টটা। এখন ডিসকাউন্ট শুধু বললে হবে না, কী ডিসকাউন্ট? এখানে পারচেজ ডিসকাউন্ট হতে পারে, সেলস ডিসকাউন্ট হতে পারে, এই জন্য ডিসকাউন্টটা কিসের সেটা উল্লেখ করতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ চলে গেল, টাকা দিয়ে দিচ্ছে, ক্যাশ ক্রেডিট। আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্ট নিয়ে মাঝে মাঝে তোমরা ঝামেলা পড়ে যাও, আমি সহজভাবে মনে রাখার জন্য বলি, ডিসকাউন্ট সবসময় ক্যাশের সাথে যাবে, ক্যাশ যেখানে যাবে ডিসকাউন্টও সেখানে যাবে। দ্যাট মিনস ক্যাশ যদি ডেবিট হয় ডিসকাউন্টে ডেবিট করবা, ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্টে ক্রেডিট করবা। সহজ অর্থে বুঝতে পারবে আশা করি। তাহলে টাকা পেইড করেছি, অ্যাকাউন্টস পেবল এক্সিবিট, ক্যাশ ক্রেডিট আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে টাকা আমি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে আমি টাকা দিয়েছি, আমাকে 10 দিন সময় দিয়েছিল, আমি 12 দিন পর বা 13 দিন পরে টাকা দিয়ে আসবো, 11 দিন পরে টাকা পরিশোধ করে ডিসকাউন্ট পাবো না, সেক্ষেত্রে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই হলো আমাদের পিরিয়ডিক সিস্টেমে যাবে। এই লেনদেনগুলোকে তোমাকে বলবে যে পারপেচুয়াল সিস্টেমে করো। তো এই লেনদেনগুলোকে এই জাবেদা না দিয়ে আমরা একটু ডিফারেন্ট জাবেদা দেবো। সেই জাবেদাটা কি? একটা মাথায় রাখা একটা কথা, সেটা হচ্ছে পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা আসবে। কী বললাম?
পারচেজ এর পরিবর্তে মানে ক্রয়ের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা আসবে, আর বাকি সব এখানে যা করেছো তাই। দেখো, মনে করো পারচেজ করেছো বাকিতে বা নগদে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এখানে পারচেজ ছিল, এটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে গেল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট বা অ্যাকাউন্টস পেবল এক্স ক্রেডিট। এখানে ছিল ক্রয় পরিবহন ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্টস পেবল, এখানে ক্রয় পরিবহনের জায়গা হয়ে যাবে মার্চেন্ডাইজ ক্রয় শব্দটা, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ হয়ে গেল। এখানে ছিল ক্রয় ফেরত, তো এখানে পারচেজ রিটার্ন ক্রয় শব্দটা আসছে, তো এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে, অর্থাৎ ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে ছিল অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট, পারচেজ শব্দটা আছে, তো এখানে আমরা পারচেজের জায়গায় ডিসকাউন্টের জায়গায় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা ইউজ করব। তো এখানে কোনো পারচেজ শব্দ নাই বা ক্রয় শব্দ নাই, এখানেও সেম যাবে, এখানে নাই, এখানে কোনো ডিফারেন্স হয়নি। তাহলে পারচেজ সংক্রান্ত শব্দটা যদি পাও, মানে ক্রয় সংক্রান্ত যদি শব্দ পাও, সেটা চেঞ্জ হয়ে আমাদের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে। তো এখানে যে 5টা আলোচনা করলাম, এই 5টা ক্রয় সংক্রান্ত আলোচনা হয়ে গেল। এখন আমরা বিক্রয় সংক্রান্ত এন্ট্রিগুলো এখানে আলোচনা করব। বিক্রয় সংক্রান্ত যে এন্ট্রিগুলো সেগুলোকে আমরা 5 ভাগে ভাগ করেছি আগের মতোই। তো আমরা আগে পিরিয়ডিক সিস্টেমে বিক্রয়গুলো দেখে আসুন। সেলস অন ক্রেডিট অর ক্যাশ, যদি বাকিতে বা নগদে বিক্রয় হয়ে থাকে তাহলে নর্মাল যাবাদে আমরা কি জানি, ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যদি ফ্রেট আউট হয়, এখানে বিক্রয় পরিবহন, বহি পরিবহন যেটাকে আমরা বলি, ক্যারিজ আউট বা ট্রান্সপোর্টেশন আউট বলবে, তো সেক্ষেত্রে যাবেদা হচ্ছে ফ্রেট আউট বা বিক্রয় পরিবহন ডেবিট ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যদি বাকিতে হয়ে থাকে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, এখানে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার, যেহেতু আমি খরচ, আমার ফ্রেট আউটটা হচ্ছে একটা খরচ, বাকি রয়ে গেছে পাওনাদার। রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, রিফান্ড বা মেড অ্যালাউন্স, আগের কথা ফেরত। ফেরত মানে কি, ফেরত দেখতে হবে যে কোন এন্ট্রির সাথে সম্পর্ক, এটা বিক্রয়ের সাথে সম্পর্ক থাকবে, দ্যাট মিনস এটা বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতের জাবেদা, বিক্রয়ের জাবেদাটাকে উল্টো করে দিলে হয়ে যাবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যদি এখানে ক্যাশ থাকে, নগদে বিক্রয় হয়, তাহলে ফেরতের সময় এখানেও ক্যাশ আসবে। এখানে যদি বাকিতে বিক্রয় হয় অ্যাকাউন্ট রিসিভেবল, ফেরতের সময় এখানেও বাকি অ্যাকাউন্ট রিসিভেবল, বাকির জন্য এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আসবে। আচ্ছা, এখানে আমি যদি বিক্রি করেছি তাহলে একটা সময় আমি পরে টাকা পাবো। এখন এখানেও সেই ডিসকাউন্ট, আমি বিক্রি করেছি, সময় দিয়েছি, আমাকে 15 দিনের মধ্যে টাকা দিলে আমি কম টাকা নিব, আর নাহলে 30 দিন সময় দিয়েছে, এর মধ্যে আমাকে টাকা দিতেই হবে। এখন কেউ যদি 15 দিনের মধ্যে আমাকে টাকা পরিশোধ করে দেয় তাহলে আমি তাকে কিছুটা ছাড় দেবো, আমি কম নিব, ডিসকাউন্ট হবে। আর যদি 15 দিনের পরে যদি সে আমাকে টাকা দেয় তাহলে আমার এখানে ডিসকাউন্ট হবে না, ফুল টাকাটা আমি আদায় করব আগেরটার মতোই। রিসিভ উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, যদি আমি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পেয়ে যাই তাহলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে আমি টাকা পাই তাহলে কোনো ছাড়টা নেই, পুরো টাকাটা আমি আদায় করব, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখানে একই কথা, অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু নাম উল্লেখ করবা, এখানে আমি ওয়াই উল্লেখ করেছি, যে নাম থাকবে সেই নাম উল্লেখ করবে। তো এটা হলো পিরিয়ডিক সিস্টেম। তো আসলে আমরা পারপেচুয়াল সিস্টেমটা শিখি। পারপেচুয়াল সিস্টেমে বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র 2টা লেনদেনে একটু প্রভাব ফেলবে, একটা হচ্ছে বিক্রয় ফেরত, আর একটা হচ্ছে বিক্রয়, আর একটা হচ্ছে বিক্রয় ফেরত। এই 2টা এন্ট্রিতে পারপেচুয়াল পিরিয়ডিকে পার্থক্য আছে, আর কোনো এন্ট্রিতে পার্থক্য নেই। পার্থক্য বলতে কি, পুরো পার্থক্য নেই, কিঞ্চিত পার্থক্য। পার্থক্যটা দেখে আসুন। যদি তুমি বিক্রয় করো তাহলে বিক্রয় জাবেদা ক্যাশ ডেবিট, সেলস বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট পিরিয়ডিক সিস্টেমে। তো পারপেচুয়াল সিস্টেমে আসো, পারপেচুয়াল সিস্টেমে হচ্ছে ওইটা কিন্তু হবে আগের জাবেদাটা ফুল ঠিক আছে, আগের মতো সেম, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল বা সেলস আগে যা ছিল তাই আসবে। নতুন বাড়তি একটা জাবেদা আসবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তার মানে যদি তোমাকে বিক্রয়ের এন্ট্রি আসে আর পারপেচুয়াল সিস্টেম অঙ্কটা করতে বলে তাহলে বিক্রয়ের জন্য 2টো জাবেদা হবে, একটা নর্মাল বিক্রয়ের জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আরেকটা হচ্ছে বাড়তি জাবেদা পারপেচুয়াল সিস্টেমের জন্য, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো বিক্রয় যত টাকা করেছো সেটা বিক্রয়ের ঘরে বসবে, সেলসের জাবেদায় বসবে। আর যেটা তুমি বিক্রি করেছো ওইটা আসলে ক্রয় করেছিল কত টাকা দিয়ে, ক্রয় মূল্য কত, সেই মূল্যটাও এখানে উল্লেখ থাকবে, আর সেই মূল্যটা এই কস্ট অফ গুডস সোল্ডের জাবেদায় বসবে। 2টা টাকা থাকবে, বিক্রয় টাকাটা বিক্রয়ের জাবেদার সাথে বসবে, আর ক্রয় মূল্যের টাকাটা, কস্ট প্রাইসটা তোমার কস্ট অফ গুডস সোল্ডের জাবেদার সাথে বসবে। তো এটার সাথে রিলেটেড হচ্ছে, এটা আমি আলোচনা করি একের পর আমি একটু 3 নম্বর আলোচনা করতে চাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 3 নম্বরে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় যা বিক্রয় ফেরত সেটাই উল্টো করে দিতে হবে। বিক্রয় 2টা জাবেদা করেছি, বিক্রয় ফেরতেরও 2টা জাবেদা হবে। তো বিক্রয় জাবেদা কী ছিল, ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস, এখানে উল্টে যাবে সেলস রিটার্ন।
আর ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল। আর এখানে ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে উল্টে যাবে, মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখানেও দুটো টাকা দেওয়া থাকবে, কত টাকা ফেরত আসলো আর কত টাকা যেটা ফেরত আসছে এটার কস্ট প্রাইস কত সেটা উল্লেখ থাকবে বা বের করে নিতে হবে। তো এই জাবেদা আর এই জাবেদা এখানে শুধু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই বিক্রয়ের ক্ষেত্রে। যেমন দেখো বিক্রয় পরিবহনের জাবেদা কি, বিক্রয় পরিবহন ফ্রেট আউট ডেবিট, ক্যাশ হলে ক্যাশ ক্রেডিট বা বাকি হলে অ্যাকাউন্ট পেবল। এখানে সেম ফ্রেট আউট ডেবিট, ক্যাশ আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এখানে যদি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে আমি টাকা পাই তাহলে জাবেদা হচ্ছে ক্যাশ সেল ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এখানেও একই জাবেদা হবে, পারপেচুয়ালও একই জাবেদা হবে, ক্যাশ সেল ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে টাকা পাই তাহলে পিরিয়ডিক সিস্টেমে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকাউন্টটা বাতিল হয়ে যাবে। এখানেও ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকাউন্টটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ পিরিয়ডিক বলুক পারপেচুয়াল বলুক একই কাজ বিক্রয়ের ক্ষেত্রে, শুধু বিক্রয় করা হয়েছে আর বিক্রয় ফেরত হয়েছে, এই দুটো জায়গায় একটা নতুন এন্ট্রি ঢুকবে, দুটো জাবেদা হবে তো একটার ক্ষেত্রে, এতটুকু পার্থক্য। আর পিরিয়ডিক পারপেচুয়ালে এছাড়া আর কোনো পার্থক্য নেই বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা এই যে আমরা পারচেজ এবং সেলস রিলেটেড যে এন্ট্রিগুলো আমরা আলোচনা করলাম, তোমরা অঙ্কগুলো বের করে করে এক একটা করে এন্ট্রি ধরে ধরে দেখবা এভাবেই আছে। এভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা, 2বার ক্রয় করা হয়েছে, 3বার বিক্রয় করা হয়েছে, ব্যাপারগুলো টার্মস বাই টার্মস তোমরা ফলো করে করে এন্ট্রিগুলো দেখো, দেখবো যে সব এর মধ্যেই চলে আসছে। এই এন্ট্রিগুলো ছাড়াও আমরা তোমাদের সাথে 2টা টার্মস নিয়ে আলোচনা করব। আমরা এখন স্পেসিফিক 3টা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ফব শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে ফব ডেস্টিনেশন পয়েন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট, অঙ্কের বিভিন্ন এন্ট্রির মধ্যে এগুলো উল্লেখ থাকে। তো এগুলো অর্থটা কি? ফব শিপিং পয়েন্ট, ফব মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, অর্থাৎ গাড়ি পর্যন্ত শিপ পর্যন্ত তোমার যে বিক্রি করেছে তোমার কাছে পণ্যটা সে গাড়ি ভাড়া দিবে, কিন্তু শিপের পর থেকে তোমার গোডাউনে গাড়ি ভাড়া দিয়ে তোমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ গাড়ি ভাড়াটা যে ক্রয় করবে সে পেড করবে। আমি এখানে লিখে দিয়েছি যে বায়ার পেইড ট্রান্সপোর্টেশন কস্ট, অর্থাৎ যে ক্রেতা যে ক্রয় করবে সে গাড়ি ভাড়া পরিশোধ করবে। অর্থাৎ আমরা অঙ্কে পরিবহন কস্ট বা পরিবহন খরচ পেলেই আমরা পরিবহনের খরচে জাবেদা লিখব না। যদি অঙ্কে দেখি যে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, ফ্রেট কস্ট আছে, তাহলে আমরা আগে দেখব ফ্রেট কস্টটা আছে যে এই ফ্রেট কস্টটার জন্য শর্ত আছে নাকি, কোনো যে ফব শিপিং পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট আছে কিনা। যদি কোনো শর্ত না থাকে তাহলে তুমি পরিবহন খরচে জাবেদা দেবা। ক্রয় পরিবহন যদি হয় তাহলে ক্রয় পরিবহনে জাবেদা দেবা। হ্যাঁ, যদি পারপেচুয়াল যদি বলে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ হলে ক্যাশ ক্রেডিট করে দিবা। আর যদি বিক্রয় পরিবহন হয়, পারপেচুয়াল সিস্টেমে যদি করো তাহলে ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট করে দেবা, বা অ্যাকাউন্টস পেবল যদি বাকিতে হয় অ্যাকাউন্টস পেবল দিবা। আর যদি এরকম শর্ত উল্লেখ করে দেয় যে ফব শিপিং পয়েন্ট ফব ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে কিন্তু একটু থামবা, ফ্রেট কস্ট আসলে একটু থামবা, থেমে চিন্তা করবা এখানে শর্তটা কি। যদি বলা হয় যে শর্তটা ফব শিপিং পয়েন্ট, তাহলে তুমি আগে চিন্তা করো এইটার জন্য তুমি কি ক্রেতা না বিক্রেতা, এই এন্ট্রির জন্য তুমি কি ক্রেতা না বিক্রেতা। তুমি যদি ক্রেতা হও তাহলে গাড়ি ভাড়াটা তুমি বহন করবে, অর্থাৎ তুমি তোমার খাতায় লিখবে জাবেদা। আর যদি এন্ট্রিটার ক্ষেত্রে তুমি যদি বিক্রেতা হও, যে তুমি বিক্রি করেছো এখন গাড়ি ভাড়ার কথা বলছে, তাহলে কিন্তু শিপিং পয়েন্ট বললে গাড়ি ভাড়া তুমি দিবা না, অর্থাৎ এন্ট্রিটা তুমি লিখবে না, এন্ট্রিটা তোমার জন্য বাতিল হয়ে যাবে, তুমি এন্ট্রিটা লিখবেই না, এন্ট্রি বাদ দেবে, নেক্সট এন্ট্রিতে চলে যাবে। অর্থাৎ গাড়ি ভাড়া দেওয়া আছে, ফ্রেট কস্ট দেওয়া আছে যে পেড ফ্রেট কস্ট এত টাকা, পেইড ফ্রেট কস্ট এত টাকা দেওয়া আছে, এবং শর্তটা আছে মনে করো সব ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে ক্রেতা ক্রয় করেছো। ডেস্টিনেশন পয়েন্ট থাকার অর্থ হচ্ছে সেলার পেইড ট্রান্সপোর্টেশন কস্ট, যে বিক্রি করেছো সে গাড়ি ভাড়া দিবে, তো তুমি তো ক্রয় করেছো, তো তুমি এক্ষেত্রে গাড়ি ভাড়া দিবে না। আবার বলছি, যদি ফ্রেট কস্ট থাকে, গাড়ি ভাড়া থাকে, পরিবহন খরচ থাকে, তাহলে তুমি আগে দেখবা এরা কী পরিবহন, এই শর্তের সাথে মিল করে। তুমি যদি এক্ষেত্রে ক্রেতা হও আর যদি শর্তটা বলে ফব শিপিং পয়েন্ট, তাহলে তুমি গাড়ি ভাড়ার জাবেদাটা লিখবে, মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। আর যদি এই ক্ষেত্রে তুমি বিক্রেতা হও এন্ট্রিটা ছেড়ে দিবে, ঠিক আছে। আর যদি তুমি বিক্রি করো, যে একজনকে বিক্রি করেছো এবং গাড়ি ভাড়া আছে এত টাকা, সেক্ষেত্রে শর্তটা যদি হয় ফব শিপিং পয়েন্ট, তাহলে তুমি বিক্রি করেছো বিক্রেতা, এই ফব শিপিং পয়েন্ট থাকার কারণে তুমি গাড়ি ভাড়া জাবেদাটা আনবেই না, তোমার জন্য এটা নয়। যদি শর্তটা হয় ফব ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে গাড়ি ভাড়াটা তোমার জন্য, তুমি তখন গাড়ি ভাড়ার জন্য জাবেদা লিখবা ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তোমার সাথে ফব শিপিং পয়েন্টের শর্ত হয়, তুমি যদি ইন্ডিয়া থেকে মাল ক্রয় করে থাকো, তাহলে মনে করো চিটাগাং পোর্টে মালটা এনে দিয়ে সেই ইন্ডিয়া কোম্পানি চলে গেছে, এখন চিটাগাং পোর্ট থেকে মালটা গাড়ি ভাড়া তোমার দিয়ে
তোমার গোডাউন নিয়ে আসতে হবে, এই জন্য তোমার এখানে জাবেদা লিখতে হবে। সেই ইন্ডিয়ান কোম্পানি কিন্তু গাড়ি ভাড়া দেয়নি, এটা হচ্ছে সব শিপিং পয়েন্ট, যে কিনে নিয়েছে ক্রেতা সে গাড়ি ভাড়াটা বহন করবে, বিক্রেতা নয়। আর যদি সব ডেস্টিনেশন পয়েন্টে ওর সাথে লেনদেন হয় ইন্ডিয়া কোম্পানির সাথে, তাহলে ইন্ডিয়া কোম্পানি আমার চিটাগাং পোর্টে শুধু মাল এনে দিবে না, চিটাগাং পোর্ট থেকে গাড়ি ভাড়া করে গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল এনে দিবে, এবং গাড়ি ভাড়া আমি দেবো না, আমি ক্রেতা, গাড়ি ভাড়া ইন্ডিয়ান সেই কোম্পানি বহন করবে। এটা হচ্ছে সব ডেস্টিনেশন পয়েন্ট শর্ত থাকলে, ঠিক আছে। আরেকটা বাড়তি বা টার্মস একটা আছে 210 and 30, এই শর্তটা ক্রয় বিক্রয়ের সাথে সাথে পাবে। ক্রয় হয়েছে এই শর্তে, বিক্রি করা হয়েছে এই শর্তে। শর্তটা অর্থ কি? 210 and 30, অ্যান্ড মানে নেট 30, অর্থাৎ 10 দিনে যদি লেনদেনটা সম্পন্ন করা হয় তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, 2% ছাড় পাওয়া যাবে, লেনদেন 2% ডিসকাউন্টে হবে। আর যদি 30 দিন 10 দিনে টাকা পরিশোধ না করা হয়, কোনো সমস্যা নেই, 30 দিনের মধ্যে টাকা ফুল টাকা পেড করতে হবে। নেট 30, পুরো সময়টা হচ্ছে 30 দিনের, অর্থাৎ 210 নেট 30 মানে হচ্ছে 10 দিনের মধ্যে লেনদেন সমাপ্তি করতে পারলে, লেনদেন সম্পন্ন করতে পারলে 2% বাট্টা পাওয়া যাবে। আর না হলে 30 দিনে পুরো টাকা পরিশোধ করতেই হবে। 30 দিন আসলে তোমার অঙ্কে কোনো প্রভাব ফেলবে না, তোমার প্রভাব ফেলবে 10 দিন। 10 দিনের মধ্যে হলে 2% বাট্টা, 10 দিনের উপরে চলে গেলে বাট্টাটা হবে না। এটা ক্রয়ের ক্ষেত্রে হলেও, বিক্রয়ের ক্ষেত্রে হলেও। প্রিয় শিক্ষার্থী, অঙ্কের রুল সাধারণত আমি যতটুকু আলোচনা করেছি মার্চেন্ডাইজিং অপারেশনের ক্ষেত্রে এর মধ্যে সবগুলো এন্ট্রি আশা করি পাবে। তোমার প্রত্যেকটা এন্ট্রি বা এন্ট্রি, ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত এন্ট্রিগুলো একটু মিলিয়ে দেখবা। আশা করি এন্ট্রিগুলো খুব সহজে তোমরা এখন অনুধাবন করতে পারবা। প্রয়োজনে একবার নয়, দুবার নয়, 3বার 4বার আমার আলোচনাটা তোমরা শ্রবণ করবা, এবং তারপর বসিতে মিলিমিল অঙ্কগুলো করবা। আশা করি তোমাদের অঙ্কের জটিলতা কমে যাবে, এবং এখান থেকে সহজেই ইচ্ছা করে তোমরা এই চ্যাপ্টার আয়ত্তে আনতে পারবে। তোমাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাদের সাথে আলোচনা করবে, আমাদের সাথে পরামর্শ করবে। যে কোনো আলোচনা আমরা পরামর্শের ক্ষেত্রে তোমাদের সাথে যোগাযোগ করার জন্য সবসময় আমরা আগ্রহী। অতএব তোমরা অঙ্কগুলো পড়ো, বাসায় বসে অন্যভাবে সময় নষ্ট না করে পড়াশোনা করো। বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি, তো গৃহবন্দী হয়ে অন্যান্য কাজের সাথে তোমাদের পড়ালেখা পাশাপাশি করতে হবে। যখনই তোমাদের এই অবস্থা ভালো হবে তখনই কিন্তু একের পর এক পরীক্ষা শুরু হয়ে যাবে, ক্লাস কম হবে, পরীক্ষা বেশি হবে। তো এখন তোমরা বাসায় যদি প্রস্তুতি না নাও তখন কিন্তু বড় একটা বিপদে পড়ে যাবে। আর অ্যাকাউন্টিংয়ের অঙ্ক এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। অ্যাকাউন্টিংয়ের অঙ্ক তুমি ইচ্ছা করলে একসাথে অনেক অঙ্ক একসাথে করতে পারবে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা রেগুলার প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যেতে হয়। তো এই জন্য তোমরা সময়গুলোকে কাজে লাগাও, অন্য কাজের পাশাপাশি পড়ালেখা করো, ধর্মীয় বইগুলো পড়ো, যে ধর্মে অনুসারী সেই ধর্মের বইগুলো পড়ো। ধর্মের বইগুলো পড়ে নিজের মধ্যে আলো নিয়ে আসো, নিজেকে আলোকিত করো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জাযাকাল্লাহ খাইরান।